নমস্কার বন্ধুর উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব ৯। কাহিনী শুরুতে এখানে প্রথমে দেখানো হতে থাকে যে ডেবাও ১ বছর বাদে ফিরে এসেছে। গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে বসে তার সাথে কথা বলার চেষ্টা করছে। সুইহুয়া তাকে এখানে প্রথম এক বোল নুডলস খেতে দিয়েছে। ও খেয়ে নেওয়ার পর বলে যে খুব ইয়ামি হয়েছে। সুয়া বলে সে তার ভাইয়ের জন্য আরেক বাটি বানিয়ে দিচ্ছে। উত্তরে ডেবাও বলে না আর লাগবে না, তার পেট ভর্তি হয়ে গেছে। বাকি সকল গ্রামবাসীরা জিজ্ঞেস করে সে কি গাওয়াকে খুঁজে পেয়েছে। ডেবাও এর এই কথাটা শুনে খুব খারাপ লাগে। সবাইকে বলে তারা নিজের মতো যেন কথা বলে এনজয় করে। সে একটু ঘুমোতে যাচ্ছে, তার বিশ্রাম প্রয়োজন। ঘরে চলে যাওয়ার পর ডিউ বলে ব্যক্তিটি জিজ্ঞেস করে ডেফুকে যে সে কি তার ভাইয়ের সাথে কথা বলে কি কিছু বিষয় তাকে বলেছে, কারণ সে কোনো কথাই বলছে না। বলে এইসব বিষয় নিয়ে সে তার ভাইকে প্রশ্ন করেছিল, কিন্তু সেও কোনো উত্তর দেয়নি তাকে। একজন গ্রামবাসী বলে যে বাড়ি ফিরে আসার পর ছেলেটা একদম পাল্টে গেছে। এর মতো ডেবাও তাকে আর মনে হচ্ছে না। একজন ব্যক্তি বলতে থাকে যে ওখানে কাজ করতে গেছিল জিংজিয়ান, এখানে হয়তো কোনো ধরনের তার অ্যাক্সিডেন্ট হয়েছে। মাথার মধ্যে সে টুপি পরে রেখেছে, কারণ মাথার মধ্যে ক্ষতর দাগ আছে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে কয়লার খনিতে ফেসে যাওয়ার পর কিছু ব্যক্তি তাকে উদ্ধার করতে। সে চিৎকার করে সেই ব্যক্তিদের বলতে থাকছে ডেফুর নাম। সে বাড়ি যেতে যায়, তাকে বাড়ি যেতে দিতে ডেফুকে তাকে বাঁচাতে। তারপরে এদিকে দৃশ্যে আবার দেখা যায় যে ডেবাও আসলে স্বপ্ন দেখছি। স্বপ্ন বটে। বর্তমানে বিছানায় শুয়ে শুয়ে তার ভয় লাগছে। ভাই ডেফু তাকে টেনে তোলে উঠে তার সাথে কথা বলতে চায় আর জিজ্ঞেস করে যেই খারাপ দুঃস্বপ্ন দেখেছে সেই বিষয় তাকে বলতে। ভয় আসলে এখানে ডেবাওয়ের ঘাম দিয়ে দিয়েছে। বলে সে বাড়িতে আছে, পরিবার পরিজনের মাঝখানে তাকে ভয় না পেত। ডেবাও এখানে বলতে শুরু করে ডেফুকে এত চেষ্টা করার পরও কোনোভাবে তার ভাই গাওয়াকে খুঁজে পায়নি। এখানে তার পরিবার পরিজন গ্রামবাসী সবাইকে লেট ডাউন করেছে। মা বাবা, তার পিসি, তার ভাই সকলকে লেট ডাউন করেছে। এটাও বলে ডেফুকে সে এরকমটা কোনোভাবেই চায়নি। খুব সান্ত্বনা দিয়ে বলে ডেবাওকে সে যে এতদিন বাদে বাড়িতে ফিরে এসেছে এটা দেখে তার খুব ভালো লেগেছে। সে এবং তার গ্রামবাসীরা সকলেই ডেবাওকে খুব মিস করেছিল। বাড়ি ফিরে আসা এটা তো সকলেরই সাধারণ রিফ্লেক্সের মধ্যে পড়ে। শান্ত হতে কিছুদিন বিশ্রাম নিতে, তারপর ভিতরে যত দুঃখ যন্ত্রণা ক্ষোভ আছে সেগুলো সব তার বড় ভাইয়ের সাথে শেয়ার করতে। বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, তাকে চিন্তা না করতে হবে। ডেফুর কথা শুনে ডেবাও কাঁদতে থাকে আর ডেফু তাকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু তার ভাই ডেবাওকে নিয়ে পরিবারের সাথে দেখা করার জন্য ইয়ংকন ভিলেজে গেছে। এই বিষয়ে আগেই জানিয়ে দিয়েছিল চিঠি লিখে তার বাবাকে, তাই পথে অপেক্ষা করছিল হানসুই তার দুই ছেলের জন্য। হানসুই প্রথমে ডেবাওকে দেখে তার কাছে যায়, মাথার টুপি খুলে দেখে যে তার মাথায় সত্যি ক্ষতের দাগ আছে। এখানে রেগে ডেবাওকে বলতে থাকে যে সে তার চিন্তা কোনোদিনই নিবারণ করেনি, বরং বাড়িয়েছে। তার পিসি ছেলে গাওয়াকে তো সে হারিয়েছে। তার বাবার এখানে খুব ভালো লাগতো যদি তার ছেলে ফেরত না আসতো, বাইরেই মরে যেত। ওখানে তার বাবা হানসুইকে শান্ত করে বলে যে ছোট ছেলের বাইরে কাজ করতে গিয়ে অনেক কঠিনতার সম্মুখীন হয়েছে। একটা বছর বাদে অনেক কষ্ট সহ্য করে সে ফিরে এসেছে। হানসুই এখানে ডেফুকে বলে এর জন্য সে তার ছেলেকে মাথায় করে রাখতে পারবে। কি কখনো এটা ভেবেছে যে গাওয়াকে ফিরিয়ে না এনে সে তার পিসির সম্মুখীন কি করে হবে? তার বাবা হানসুইকে এখানে বলে যে এখানে দাঁড়িয়ে অপেক্ষা না করে ঘরে গিয়ে কথা বলতে। হানসুই বলে তারা কেউ ঘরে যেতে পারবে না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেবাও মাটিতে বসে তার বাবাকে বলতে থাকে একটা বছর সে বাড়ির বাইরে ছিল, সে বুঝতে পেরেছে যে বাইরে কাজ করা কতটা কঠিন। এখানে ভীষণ খারাপ লাগছে যে সে তার ভাইকে খুঁজে আনতে পারে না, পিসির সামনে গিয়েও দাঁড়াতে পারে। কিন্তু এখানে তার বাকি পরিবার পরিজনদের সে খুব মিস করেছিল। সেই তখন তার ছেলেকে দাঁড় করিয়ে নিয়ে বলতে থাকে তাকে নি ডাউন হতে হবে না। সে যদি তার পরিবারের সাথে দেখা করতে চায় তাহলে তার বাবাও তাকে আটকাতে পারবে না। ওটা একটা বছর তার মা তাকে খুব মিস করেছে পাগলের মতো। ওখানে জিজ্ঞেস করে হানসুই থেকে যে তারা ঘরে কেন যেতে পারবে না। হানসুই এখানে বলতে থাকে সে যখন বলেছে যেতে পারবে না আর কিছু করার নেই, তাই এখানেই থাকতে হবে। হানসুই এখানে তার দুই ছেলেকে বলতে থাকে যে সকাল আর বোন তো একদম ঠিক আছে, কিন্তু সন্ধ্যে থেকেই তার পাগলামোটা আবার বেড়ে যায়। সকাল থেকে মাঝরাত পর্যন্ত একজন ব্যক্তি তার খেয়াল রাখে, মাঝরাত থেকে পরের দিন ভোর পর্যন্ত অন্য একজন ব্যক্তি খেয়াল রাখে। রাত হয়ে গেলে তার পাগলামো বেড়ে গিয়ে পরিবারের লোকেদের প্রতিবেশীদের কোনোভাবে ঘুমোতে দেয় না। একবার বলে হানসুই যে তার বউ ঘুমিয়ে পড়েছে, তার বোন ঘর থেকে পালিয়ে গিয়েছে। হানসুই এবং সমস্ত গ্রামের লোকেরা আবার তাকে খুঁজে বের করেছে। এবার তো সে তাদের গ্রামে সেই রেলওয়েতে চলে গেছে, এখানে ডেবাও আবার গাওয়া গিয়েছিল। হানসুই এখানে তার দুই ছেলেকে বলতে থাকে যে অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু ডাক্তারও কিছু ট্রিট করতে পারছে না ভালোভাবে। তাকে একবার একজন জিওম্যান্সার লোককে এবং তার বউ খুঁজে পেয়েছে। এসে তার বোনকে চেক করে বল বোনের প্রাণশিরা ছিঁড়ে গেছে, লোকে ভালোভাবে কানেক্ট করা প্রয়োজন আছে। তাই সে সকলকে দেখানোর জন্য গ্রামের চারিপাশে, তাদের বাড়ির চারিপাশে, তার বোনের চারিপাশে অনেকবার ঘুরে বোনের কানে কানে বলেছে তার ছেলে জিনজিয়ানে গেছে, এখানে গিয়ে এসে ভালো মতো অর্থ উপার্জন করে ফিরে আসে। ইফু কথাগুলো শুনে হেসে বলে যে এগুলো সবকিছু অন্ধবিশ্বাস, তার বাবা তো খুব ভালো মতো জানে এগুলো সে বিশ্বাস করে। তোরে হানসুই বলে এগুলো অন্ধবিশ্বাস, সে খুব ভালো মতো জানে, এগুলো সে কোনোভাবে বিশ্বাসও করেন। তো এখানে সব থেকে বিবেচনায় একটা জিনিসই করেছে, সেগুলো করার
তারপর তার বোন একটু ধাতস্থ হয়েছে। এখন যদি দেখে যে ডেবাও একা ফিরে এসেছে, গাওয়াকে সাথে না, এর মধ্যে আবার একটা অ্যাটাক হতে পারে। বোনকে এখানে সত্যি বা মিথ্যে কোনোটাই সে বলতে পারবে না, তার এখানে আবার লাইফ রিস্ক আছে। সে আবার বলে কিন্তু ডেবাওয়ের মা যদি তাকে দেখতে না, একটা বছর বাদে তার ছেলে ফিরে এসেছে অত মায়ের কাছে যায়নি, তারও মাথা খারাপ হয়ে যায়। ফু বলে হানচুইকে যে তার মাকে বলতে এখানে এসে ডেবাওর সাথে দেখা করে যায়। এটা একদম ঠিক যে পিসির সামনে ডেবাও কোনোভাবেই যেতে পারবে না। পিসি তাকে এখানে 100টা প্রশ্ন করবে, তাহলে তাকে যে পাওয়া যায়নি এই খবরটাও তার পিসি থেকে লুকিয়ে রাখতে হবে। বা ওখানে বলতে থাকে যে কয়লা খনিতে কাজ করে সে কিছু টাকা কামিয়ে এখানে সে তার বাবাকে প্রস্তাব দিতে চাইছে যে তার পিসিকে নিয়ে সে বড় হাসপাতালে দেখাতে চায়। সে এখানে বলে ডেফু এই 1 বছর ধরে টাকা খরচ করে তার পিসিকে চিকিৎসার জন্য বড় হাসপাতালে নিয়ে গেছিল, কিন্তু কিছুই হয়নি। তারা এখন সিদ্ধান্ত নিয়েছে ফোক প্রেসক্রিপশনের উপর দেখবে একবার। বা ওখানে বলতে থাকে জেদ করে যে এতদিন সে তার পরিবার পরিজন কাউকে দেখতে পায়, একবার সে বাড়ি গিয়ে সকলকে দেখতে চায় লুকিয়ে হলো, যে খুব সুন্দর নুডলস বানায় সেটা সে খেতেও চায়। সে এখানে বলতে থাকে যে মাসি যত ডেবাওকে দেখবে তত বেশি করে কথা বানাবে উল্টো পাল্টা। ও এই বিষয়টা বুঝিয়ে তার ছোট ভাই ডেবাওকে বলে যে বাবা কথাটা একদম এখানে ঠিকই বলে, যতক্ষণ না গাওয়া ফিরে আসে তাদের পিসির এরকম খারাপ কন্ডিশন মাথায় রেখে তাদের এই জিনিসটা বিবেচনা করা উচিত। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু ঘরে বসে নুডলস খাচ্ছে, তার মায়ের সাথে কথা বলছে, নুডলসটা খুব ভালো হয়েছে, তাকে আরেকটা বোল দিতে। ডেফুর মা এখানে ডেফুকে জানিয়ে দেয় এখানে লাঞ্চ হয়ে গেলে সে যেন তার পিসির কাছে তার ঘরে গিয়ে বসে, আর বাবাকে লাঞ্চ করার জন্য যেন পাঠিয়ে দেয়, খেয়াল রাখতে তার মা যে তার পিসির সাথে নেই এই বিষয়টা যেন পিসি বুঝতে না পারে। ডেফু বলে ঠিক আছে সে এটাই করবে। আগে কিছু জিনিসপত্র এনেছে সে তার মা বাবা আর পিসির জন্য, সেগুলো দেখে নিতে। এই দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে ডেফু তার পিসির ঘরে গেছে আর দেখে যে সে নুডলস খাচ্ছে। তার বাবা হানচুইকে জিজ্ঞেস করে যে পিসিকে ঘন্টা দিয়ে এরকম দড়ি দিয়ে কেন বেঁধে রেখেছে। হানচুই বলে তার কাছে আর কোনো উপায় নেই, সে মাঝে মধ্যেই পালিয়ে, তার জন্য এই দড়ি আর ঘন্টার ব্যবস্থা। ডেফু বলে যে সে তার পিসির কাছে তার ঘরে থাকছে, সে গিয়ে যেন লাঞ্চ করে নেয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে নিজের ব্যাগ থেকে জিনিসপত্র বের করে ডেফু তার পিসিকে দেখাতে, তার জন্য নতুন জুতো, নতুন স্কার্ফ এবং কালারফুল ড্রেস এনে বলে যে এগুলো পিসি যদি পরিধান করে খুব সুন্দর লাগবে তাকে দেখছি। হঠাৎ করে থেমে ডেফুর দিকে একভাবে তাকিয়ে বলতে থাকে সে আরো বেশি কিছু চায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেবাওয়ের সাথে তার মা দেখা করে তাকে নুডলস খেতে দিয়েছে। বলে বাইরে থাকার সময় তার যখন খিদে পেত তার মায়ের সুস্বাদু নুডলস তার খুব মনে পড়তো। তার মা ডেবাওয়ের মাথা টুপি সরিয়ে চেক করে দেখে যে তার মাথা সত্যি ক্ষত আছে, চোটও খুব খারাপভাবে পেয়েছে তার ছেলে। বিষয়টা দেখে তার খুব খারাপ লাগে, সে সব ঠেলে সরিয়ে তার ছেলেকে আবার জিজ্ঞেস করতে থাকে। এরপর সে ডেবাও ওখানে বলতে থাকে ডেফু তাকে বলেছে যে ফুজিয়ানে তাকে কাজে পাঠাবে, মানে জুতোর ফ্যাক্টরিতে সে কাজ করতে পারে। কথাটা শুনে ডেবাওয়ার মা বলে খুব ভালো কথা, সে এটাও শুনেছে যে মেমি ইলেকট্রনিক্স এর ফ্যাক্টরিতে কাজ করে, সেখান থেকে ভালো উপার্জন, প্রত্যেক মাসে তার বাবা শিক্ষক বেইকে অর্থও পাঠায়। ওখানে বলতে থাকে যে সে যেহেতু গাওয়াকে ফিরিয়ে আনতে পারেনি তার মনে দুঃখ, আর তার জন্যই সে তার পিসির সামনে যায় ফুজিয়ানে গিয়ে ভালোভাবে অর্থ উপার্জন করার সিদ্ধান্ত নিয়েছে। তার পিসিকে এবং তার পরিবার বেইজিং এবং সাংহাইতে নিয়ে যাবে, যেখানে তার পিসির ভালোভাবে চিকিৎসা হতে পারে। ডেবাওয়ার মুখে এই কথাটা শুনে ডেবাওয়ার মা বলতে থাকে কথাটা শুনে তার খুব ভালো লেগেছে, আর এই বিষয়ে তার ছেলেকে সে সমর্থন করছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেবাও নিজের পকেট থেকে কিছু টাকা বার করে নিয়ে তার মাকে দিতে চায়। এখানে সে বলে যে কয়লার খনিতে কাজ করার পর অর্ধেক টাকা তার কাছে আছে আর বাকি কিছু সে তার পরিবারকে দিতে চাইছে। আর মা এখানে বলে যে এরকম কোনো কিছু করার দরকার নেই, তাকে আবার ফুজিয়ানে গিয়ে কাজ করতে হবে, সেখানে খরচ রাখ। জানায় যে না, তার কাছে আরো কিছু সেভিংস আছে, সেগুলো দিয়ে সে চালিয়ে নেবে। ডেবাওয়ার মা এখানে ডেবাওকে টিজ করে একটু বলতে থাকে 1 বছরে কি মেমিয়াওকে সে কোনো চিঠি লিখেছে, তাদের মধ্যে আদান প্রদান ছিল চিঠি। তোরে ডেবাও একটু মুচকি হেসে বলে যে তার বয়স 20-র বেশি হয়ে গেছে, তার ছেলে বড় হয়ে গেছে, আর তার মাকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। ডেবাওয়ার মা এখানে বলতে থাকে যে সে যদি মেমিয়াওকে বিয়ে করে নেওয়ার থেকে সব চিন্তা মেমিয়াওরই থাকবে ডেবাওয়ের, তা সে তখন আর কোনো চিন্তা করবে না তার ছেলেকে নিয়ে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মেমিয়াও ফ্যাক্টরিতে কাজ করছে তার হাজেজি বিভাগের মেয়েদের সাথে। এখানে ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে যে শিক্ষক বেই তার মেয়েকে চিঠিতে লিখেছে, এখানে বুঝতে পেরেছে তার মেয়েদের সাথে নিশ্চয়ই ওখানে কিছু ঝামেলা হয়েছে। যে ধরনের সমস্যা হয়ে থাকুক না কেন সে যেন কোনোভাবে পোকার মতো বেপরোয়া ভাবে আচরণ না কর, তা ঠান্ডা করে বিষয়টা যেন ভেবে দেখ। হইল বিষয় ওয়ার্কশপে কাজ করার, তো সেখানে যারা তার মাথার উপর বস থাকবে তারা বেশি দায়িত্ববান হয়, তারা একটু বকাবকি করতেই পারে, সেই জিনিসগুলো মাথায় না নিতে। এদিকে আবার এখানে দেখানো হতে থাকে ফ্যাক্টরিতে লাঞ্চ ব্রেকের টাইম হয়ে গেছে, ভাই সেখান থেকে যেতে থাকলে মেমিও কুই হং বলে সেই মহিলাকে তাদের আরেকটু কিছু সময় প্র্যাকটিস করে নেওয়া উচিত, তাদের উপর এই টেস্ট পাস করারও দায়িত্ব আছে। মেমিও আর কুই হং দুজনে কাজ করতে শুরু করলে আইজুয়ান বলে মেয়েটি বলতে থাকে যে আজকে তাদের ওভারটাইম করার কোনো প্রয়োজন। প্রিন্সিপাল কমিটি তাদের ফ্যাক্টরির মধ্যে সমস্ত ওয়ার্কারদের জন্য একটা রাতে ডান্স পার্টি আয়োজন করেছে, রাতে সেখানে গিয়ে তো তারা একটু আনন্দ উপভোগ করতেই পারে। একজন মেয়ে এখানে ওয়াইজুয়ানকে বলতে থাকে তার বয়ফ্রেন্ড ইউ জিয়া কং বলে সেই ব্যক্তিকে এই ডান্স পার্টিতে ইনভাইট করেছে, তার জন্য এই কথাটা বলছে, তাই তো তার জন্য এই বিষয়টা সে ভালোভাবে। এই মেয়েটা আবার ওয়াইজুয়ানকে বলতে থাকে যে দীর্ঘদিন ধরে তারা চিঠি আদান প্রদান করতে, এখন হয়তো সেই লিউ জুয়ান বলে সেই ছেলেটা গার্লফ্রেন্ড ওয়াইজুয়ানের সাথে দেখা করতে চায়। মেয়েরা এখানে উৎসাহী হয়ে মেমিও আর কুই হংকেও বলতে তারা আগে কখনো
কখনো দেখেনি ডান্স পার্টি কেমন হয়, তাহলে একসাথে গিয়ে একটা দিন এই কাজের থেকে বিশ্রাম নিয়ে তারা তো একটু দেখতেই পারে, মজা করে। কুই হং বলতে থাকে সে নাচ করতে পারে না, বাকি মেয়েরা বলে সব তারা সেখানে গিয়ে শিখে নেবে, তারাও তো জানে না। দিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে রাতে ডান্স পার্টি শুরু হয়ে গেছে, সেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে পার্টি তারা এই জন্যই আয়োজন করেছে ওয়ার্কার্সদের জন্য, তারা নতুন ফ্রেন্ড তৈরি করতে পারে, বাড়ির কথা দূরে রাখতে পারে মন থেকে। পুরোনো ওয়ার্কার বা নিউ কামার যেই হয়ে থাকুক না কেন, সবাই যাতে একসাথে এগিয়ে এসে আনন্দ করে। নতুন হাজিজির মহিলাদেরও অ্যানাউন্সার ওয়েলকাম করে। তারপর এখানে দেখানো হয় যে ডান্স পার্টি শুরু হয়ে যায়, সব কাপল ডান্স শুরু করে সবাই। জিজির কিছু মেয়েরা সারিবদ্ধভাবে বসে থাকে, কিছু কিছু অন্য ওয়ার্কার ছেলে এসে তাদের ডেকে ডেকে নিয়ে যেতে থাকে ডান্সের জন্য। তখনই সেখানে লিউ জিয়া কিয়াং বল ব্যক্তি আসে যে ওয়াই জুয়ানের ফ্রেন্ড, এবং তাকে এসে ডান্সের জন্য নিয়ে যায়। কি মেয়েরা হেসে এসে তার বিষয়ে কথা বলতে থাকে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মেইমিও আর কুই হং এর কাছে এসে একজন বলতে থাকে ডান্সের জন্য। মেইমিও আর কুই হং দুজনেই সাপ জানিয়ে দেয় যে তারা নাচ করতে পারে না, তারা ডিনাই করছে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ওয়াই জুয়ান বল এটির বয়ফ্রেন্ড লিউ জিয়া কিয়াং নাচ করতে করতে তাকে খারাপভাবে স্পর্শ করতে। ওয়াই জুয়ান ব্যাপারটা খেয়াল করে কিন্তু তাকে কিছু বলে না। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে ওয়াং ও ফেই বলে এক ড্রাইভার এসে মেইমিয়ার সাথে পরিচয় দিয়ে কথা বলতে থাকে। মেয়া এখানে তার নাম পরিচয় আর কাজ কি করে সেটা বলে কথা বলছে। এদিকে এখানে আবার দেখানো হতে থাকে যে কুই হং বলে যেই মহিলা, তার হাতের মধ্যে কিছু একটা জিনিস নিয়ে নিজের পকেটে লুকিয়ে নেয়। ওয়াং ও ফেই বলে সেই ছেলেটি মেইমিয়াকে জিজ্ঞেস করে যে সে নাচ কেন করতে চাইছে। তোরে মেইমিয়া বলে যে এখানে মিউজিক শুনে একটু রিল্যাক্স করতে চাইছে, নাচার তার কোনো ইচ্ছা নেই। ওয়াং ও ফেই বলে সেই ড্রাইভার ব্যক্তিটি এখানে মেইমিয়াকে বলে খুব কোইন্সিডেন্স, তারও এখানে গান খুব ভালো লাগে, সে যখন ড্রাইভিং করে সে গানগুলো সে শোনে এবং যেই লেখকদের নাম বলে সেই গানগুলো শোনাতে থাকে এখানে মেইমিয়াকে। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে মেইমিয়া তার নিজের ঘরে চলে এসেছে, সেখানে বসে তার বাবা শিক্ষক বেই এবং ডেবাওয়ের চিঠি পড়েছে। মেয়েও চিঠিগুলো পড়ে নেওয়ার পর সে ভাবে ডেবাওকে চিঠি লিখ কাগজের মধ্যে কিছু লেখে, কিন্তু তারপর যে তাকে চিট করে তাকে না জানিয়ে চলে গেছে। কথাগুলো এই দৃশ্যগুলো তার মনে পড়তে থাকে, চোখে জল চলে আসে এবং সেই কাগজটা সে ছিঁড়ে ফেলার পর সে ঘুমিয়ে পড়ে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডান্স পার্টি থেকে সব মেয়েরা ফিরে এসে এবং সেই মেয়েদের জিজ্ঞেস করে যে এখানে ওয়াই জুয়ান কেন ফেরত এলো। একজন মেয়ে বলতে থাকে তার বয়স জিয়া কিয়াং তাকে মিডনাইট স্ন্যাকের জন্য ইনভাইট করেছে, হয়তো আজকে রাতে সে আসবে না। একজন মেয়ে বলতে থাকে খুব ভালো কথা, তারা তো মেইমিয়ার মতো অবিবেচক হতে পারে, সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখবে বোকার মতো। কথাটা বিছানায় শুয়ে থাকা মেইমিয়াও শুনে না, তার খুব খারাপ লাগে, সে এখানে কোনো পাল্টে উত্তর দেয় না। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে শিক্ষক মেয়েকে তার মেয়ে মেইমিয়াও চিঠি লিখেছে। চিঠিতে এখানে জানিয়েছে যে তারা ওয়ার্কার্সরা যারা তাদের বাড়ি থেকে দূরে থেকে কাজ করে, তাদের পরিবার পরিজন থাকা জায়গা কথা তাদের ভীষণভাবে মনে পড়ে। এবারে সে প্ল্যান করেছে যে বছরের শেষে সে ফ্যাক্টরি থেকে একটি নেওয়ার চেষ্টা করবে। বাবাকেও এটা জানাতে চায় বছরের শেষে সেও যেন একবার ছুটি, বাবা আর মেয়ে মিলে একসাথে সময় কাটাতে পারবে, কোথাও ঘুরতে যেতে পারবে। শিক্ষক মেয়ে একবার বলেছিল তার মেয়ে মেমিয়াকে যে শিক্ষক হওয়ার দরুন কোনো ছাত্রছাত্রী ছাড়া তার নিজেকে একাকিত্বে বিরক্তিকরের একটা গাছ মনে হয় যে মরুভূমিতে দাঁড়িয়ে আছে। তার মেয়ে মেমিয়াও ঠিক করেছে তারা দুজন একসাথে ঘুরতে যাবে, মেয়ে এবার তার বাবাকে কোম্পানি দেবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেবাও দেখা করতে এসেছে শিক্ষক বেইয়ের সাথে। শিক্ষক বেই তাকে দেখে খুবই খুশি হয়, উষ্ণভাবে স্বাগত জানায়। ও বলে যে আগের তুলনায় তার অনেক ছাত্রছাত্রী হয়েছে স্কুলে, সে বুঝতে পারছে। তোরে শিক্ষক বেই এখানে বলতে থাকে যে আগের বছর মাত্র 37 জন ছাত্রছাত্রী কিন্তু এবছর বেরিয়ে 66 জন হয়েছে। বা ওখানে শিক্ষক বেইকে বলতে থাকে তাহলে তো তার উপর ভীষণভাবে চাপ পড়ে, এখানে ভীষণভাবে টায়ার্ড হয়ে যায়। উত্তরে শিক্ষক বেই এখানে বলতে থাকে ছাত্রছাত্রী বাড়ার সাথে সাথে দুজন আরো নতুন শিক্ষক এসেছে, এখানে সব চাপ তার ঘাড়ে পড়ছে না। শিক্ষক বেই এখানে ডেবাওকে আবার বলতে থাকে যে সে হয়তো জানে না কিন্তু নতুন প্রাইমারি স্কুল আবার প্রতিষ্ঠা হচ্ছে। বিল্ডিংটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে শিক্ষক বেইকে মিস্টার চেন বলেছে এখানের ফেসিলিটি অন্যতম ভালো হবে, ও অ্যাডভান্স ভাবে তৈরি করবে সেই স্কুল বিল্ডিং, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের উপর এখানে কষ্ট কম হবে। শিক্ষক বেই এখানে ডেবাওকে জিজ্ঞেস করে বলে সে নিশ্চয়ই এখানে মেমিয়ার বিষয়ে জানার জন্য এসেছে, চিন্তা না করতে, কারণ ডেবাওয়ার পাঠানো চিঠি সে মেমিয়াকে পাঠিয়েছে। এটাও সে ডেবাওয়ার থেকে জানতে চায় যে এত কম চিঠি কেন লিখতো তারা দুজন, তাহলে তার নিশ্চয়ই বাইরে গিয়ে কাজ করতে অনেক বেশি কঠিন পরিশ্রম করতে হয়েছে, অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে এখানে। ওখানে মুখে কোনো শব্দ না করে মাথা নাড়িয়ে নাতে সম্মতি দেয়। শিক্ষক বেই এখানে তবুও তার ছাত্রের মনের কথা বুঝতে পারে। এখানে ডেবাওকে বলতে থাকে সে তার টেম্পার জানে, একবার রাগ করলে সেটা সারা জীবনের মতো থাকে। তা এটাও ঠিক যে এবারে সব দোষটা তার মেয়ের না, ও এখানে তাকে মিথ্যে কথা বলেছে। শিক্ষক বেই জানায় তাকে ডাইরেক্ট ভালোভাবে বোঝানো উচিত ছিল, নাটক কি। শিক্ষক বেই এটাও জানাতে ভুলে না ডেবাওকে যে ওখান থেকে চলে যাওয়ার পর মেয়েমেও দীর্ঘদিন ঘরের মধ্যেই থাকতো, ছোট ঘর, কিছু খেত না, বাইরেও যেত না, বসে শুধু উড়ে পাওয়ার কথা মনে পড়তো আর কাঁদতো। এবার ওখানে
জিজ্ঞেস করে বসে শিক্ষক বেইকে যে মেমে ফুজিয়ানে কেমন কাজ করতো। তোর শিক্ষক বেই বলতে থাকে সে তো চিঠিতে তার বাবাকে সবসময় ভালো জিনিসই লিখে পাঠায়। এখানে পরিবেশের সাথে খুব তাড়াতাড়ি সে অভিযোজিত হয়ে গেছে, ভালোভাবে মন দিয়ে কাজ করছে আর কিছু আপস্টাউন তো থাকতেই থাকতো। এটাও ঠিক বুঝতে পেরেছে শিক্ষক বেই যে তার মেয়ে মেমে আগে থেকে বেশি ম্যাচিওর হয়ে গেছে। আবার এদিকে দেখায় যে দেবাও সেখান থেকে যেতে থাকে। শিক্ষক বেই তাকে থামিয়ে মেমের লেখা একটা চিঠি দিয়ে বলতে থাকে এর মধ্যে মেমের ঠিকানা আছে, চাইলে তাকে আবার নিজে থেকে চিঠি লিখতে পারে, যেন কোনোভাবে কন্ট্যাক্টটা নষ্ট না করে দেয় দুজনের মধ্যে। মাথা নেড়ে এখানে হ্যাঁতে শিক্ষক বেইকে সম্মতি দেন না। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে প্রফেসর লিং এর সাথে দেখা করতে এসেছে এখানে মিস্টার চেন। প্রফেসর লিং ইয়াং এখানে মিস্টার চেনকে দেখার পর বলতে থাকে যদি এখানে মনে থাকে 1994 সালে একবার নিকতে বলে যায় প্রফেসর লিং ইয়াং একবার ডাটাকে চাষের কালচারাল মিডিয়াম হিসেবে ব্যবহার করে। এখানে সেই চেষ্টা করতে গিয়ে দেখা যায় যে ভেন্টিলেশনের গন্ডগোল আছে, তাদের চাষের সারের নষ্ট হয়ে গেছে। জিনস্যাং এখানে রাগ করে প্রফেসর লিং এর উপর তাকে বলতে থাকে কাজ করতে করতে কি তার মাথা পুরো খারাপ হয়ে গেছে। এখানে যেই শেডের মধ্যে মাশরুম কাল্টিভেট করা হচ্ছে বাইরের সাথে সেই ভেতরে টেম্পারেচার একদম আর্দ্র এবং টেম্পারেচার বেশি। এখানে বাইরের ওয়েদার তেমন ঠান্ডা। অ্যাসিস্ট্যান্ট ছাত্র হুয়াং যদি কোনো লেপ তোষক না জানতো না যে এই প্রফেসর আর তার ছাত্রকে এখানে চেন জিনস্যাং কি করে বাঁচাতো। উত্তর এখানে বলতে থাকে প্রফেসর যে কাজ করার সময় এত কিছু ভাবা যায় না। প্রফেসর লিং ইয়াং এর অ্যাসিস্ট্যান্ট ছাত্র হুয়াং এসে বলতে থাকে এখানে চেন জিনস্যাং এখানে যেভাবে তারা মাশরুম কাল্টিভেট করেছে এখানের ওয়েদারের থেকে নিংশিয়ার ওয়েদার আলাদা, বিষয়টা তারা হিসাব করতে পারে। এখানে তাদের যাবতীয় তথ্য সবকিছু উৎপাদন করার ফুজিয়ানের বেসিসে এখানে প্রফেসরকে এবং ছাত্র হুয়াং মাশরুম কাল্টিভেশনের শেডের মধ্যে থাকতে হতো, প্রত্যেকটা সময় নজর রাখতে হতো। এদিকে আবার দেখাতে থাকে চেন জিনস্যাং উৎসাহ দিয়ে প্রফেসর লিন ইয়াংকে বলতে এত বেশি চিন্তা করার মতো কিছু হয়নি, সমস্ত কাজ ধীরে ধীরে হয়ে যাবে। এখানে চেন জিনস্যাং এর পত্নী ফুজিয়ান থেকে কিছু ভালো খাবার দাবার পাঠিয়েছে পোস্টের মাধ্যমে, সে তারা এখানে একসাথে লাঞ্চ করতে পারবে। প্রফেসর বলতে থাকে তার যদি কাজটা না হয় সে নার্ভাস হবে না, এটা বলতে চাই। তোর এখানে চেন জিনস্যাং বলতে থাকে যে এর থেকে খারাপ আর কি হতে পারে, যদি না হয় তাদের মুখ কালো করে ফিরে যেতে হবে ফুজিয়ান। নিংশিয়াতেও এখানে তাদের ফেস লসই হবে। স্যার লিং ইয়াং এখানে বিরক্ত হয়ে বলতে থাকে জিনস্যাংয়ের মাথাটা হয়তো এখানে খারাপ হয়ে গেছে। এখানে তারা যে কাজটা করছে সেটা শুধুমাত্র রিসার্চ নয়, সায়েন্স। তাদের ওপর তাদের দেশে মানুষের দায়িত্ব আছে, যদি এবারে তাদের কাছে সফল না হতে পারে সকরা এখানে তাদের কোনোভাবেই ফলো না, তাদের কোনোভাবে এখানে দারিদ্রতা দূরীকরণ হবে না, তারা কোনোভাবে রাস্তার মধ্যে এরকম তাদের থেকে সবজি আর মাংস চাইতে থাকবে। জিনস্যাং এখানে হেসে খুশি হয়ে বলে প্রফেসর লিং ইয়াং যে তার কথা এত ভাবে চেষ্টা করছে, এত ভাবছে, এটা তার খুব ভালো লাগছে। এদিকে এখানে আবার দেখানো হতে থাকে যে ডেফো সেখানে উপস্থিত হয়ে জিনস্যাং তাকেও খাবারের জন্য নিমন্ত্রণ দিল। এখানে বলতে থাকে যে আজকেই সে সকালে একটা সিদ্ধান্ত নিয়ে জিনট্যান ভিলেজ গ্রামবাসীদের জন্য সে একটা আবার মোবাইলাইজেশন মিটিং ডাক। এখানে সে কিভাবে গ্রামবাসীদের মাশরুম চাষ করতে হয় কৃষকদের সেটা বোঝাবে, সেই বিষয়টা জানার জন্যই প্রফেসর লিং ইয়াং এর কাছে ডেফো এসেছে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ডেফো ফিরে এসেছে তার ভাই ডেভাওয়ার কাছে আর তাকে আমি সে একটা মোবিলাইজেশন মিটিং ডাকতে যাই, তার জন্যই প্রফেসর লিন ইয়াং এর সাথে সে দেখা করে কিছু জিনিসপত্র জেনে এসে মাশরুম কি করে চাষ করতে হয়। এবার এখানে মাশরুমের বিষয়ে জানতে চাইলে শর্টে বলে এখানে ডেফো মাশরুম জিনিস ছোট ছাতার মতো দেখতে হয়, সামান্য কিছু টাকা ইনভেস্ট করতে হয়, তাড়াতাড়ি জিনিসগুলো গ্রো করে এবং ভালো দামে এগুলো বিক্রি করা যায়। এটাও জানায় যে প্রফেসর লিং ইয়াং এবং চেন জিনস্যাং বলে ফুজিয়ানে এভাবেই ইন্ডাস্ট্রি শেপ নিয়ে থেকে বড় কথা এগুলোর জন্য বড় ধরনের চাষ ক্ষেত লাগে না, নিজেদের আঙিনার মধ্যে এখানে ইকোনমি ডেভেলপ করার জন্য ঘরে বসে বসে করতে পারে পাশে চাষ। ওখানে জিজ্ঞেস করতে থাকে ডেফোকে তার ফুজিয়ানে যাওয়া নিয়ে সে কি ব্যবস্থা করে। ওখানে বলেছিল চেন জিনস্যাং এর সাথে কথা বলবো, উত্তর এখানে ডেফো বলতে থাকে সে কথাও বলে নিয়েছে এবং চেন জিনস্যাং একটা চিঠি লিখে দিয়ে আর এখানে ফুজিয়ানে গিয়ে জুতোর ফ্যাক্টরিতে কাজ করতে হবে। মানে ডাইরেক্ট তাদের প্রথমে ট্রেনিং দেওয়া হবে, তারা ট্রেনিং কোয়ালিফাইড করে গেলে সেই ফ্যাক্টরিতে কাজ করতে পারবে। জিনস্যাং এর লেখা একটা চিঠিও দিয়ে দেয়, তাকে দেয় যে ফ্যাক্টরিতে কাজ করতে হবে, তার বসের সেখানে নাম ঠিকানা সব লেখা, তার সাথে চেন জিনস্যাং এই চিঠিটা দিয়েছে এটা যেন ডেবাও সামনে রাখে। ওখানে জিজ্ঞেস করে ডেবা থেকে যে সে তাহলে কখন ফুজিয়ানে যাওয়ার চিন্তা করবো। ওখানে বলে সে পরে চিন্তা করে দেখছি কি করবো। একটু বিরক্ত হয়ে বলে রাগ করে যে তার ভাইকে তাড়াতাড়ি সিদ্ধান্ত এবং অপরচুনিটি যেন নিজের হাত থেকে ছেড়ে না দেয়। জিনস্যাং থেকে এই কথাটাও জেনেছে যে মেমেও ফুজিয়ানে যে ফ্যাক্টরিতে কাজ করে থেকে জুতোর ফ্যাক্টরি খুব একটা দূরে না, তাহলে ডেবাও সেখানে গিয়ে মেমের সাথে দেখাও করতে পারে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে জিনট্যান ভিলেজে ডেফু মোবিলাইজেশন মিটিং দেখেছে এবং সেখানে গ্রামবাসী মাশরুম চাষ করার বিষয় নিয়ে বোঝাতে চেষ্টা করছে। গ্রামবাসীরা বোর্ডের মধ্যে মাশরুমের ছবি দেখে বুঝতে পারছে না জিনিসটা। তারা এখানে জিজ্ঞেস করতে থাকে ডেফুকে যে জিনিস খাবারের মতো দেখতে না, ফুল ফল না ঘাসের মতো, জিনিসগুলো কি খাবার যোগ্য। ডেফু বলতে থাকে শহরের মানুষরা বিভিন্ন জিনিসে এই জিনিসগুলো গ্রহণ করে, জিনিসটা খুবই সুস্বাদু এবং এর মধ্যে প্রোটিন অনেক বেশি, সিলেট পলিস্যাকারাইড খুব বেশি আর দেহকেও খুব পুষ্টি দেয়। থেকে বড় কথা যে মানুষকে মোটা করে তোলে না। এই মাশরুমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রিসাস বিসপোরাস। একজন ব্যক্তি বলতে থাকে যে শহরের লোকেরা খুবই হট খায়, সূর্যময় হয়ে ওঠার জন্য তারা এরকম খাদ্য গ্রহণ করে, ফ্যাট গ্রহণে তো কোনো অনুচিত কিছু নেই। ওখানে বলতে থাকে যে ফুজিয়ানের লোকেরা বা শহরের লোকেরা কে কিভাবে চলে সেই বিষয় নিয়ে তাদের মাথা ঘামানোর কোনো
প্রয়োজন। শুধুমাত্র এখানে এই কথাটাই বলতে চায় যে স্যার লিন ইয়াং এবং চেন জিনছ্যাং তাকে জানিয়ে যদি মাশরুম চাষ করতে পারে জিনিসটা খুবই প্রফিটেবল, নিজেদের ঘরের মধ্যে বসেই কাজটা করতে পারে। আঙিনার মধ্যে ছোট একটা শেড দিয়ে চাষ করতে হবে। তো এখানে তার গ্রামের বাসিন্দাদের বলতে থাকে এখানে বয়সে বড় পুরনো চাষি যদি বিষয়টা লিড নিয়ে না এগোয় তাহলে এই গ্রামবাসীরা কোনোভাবে জিনিসগুলোকে মেনে নেবেন। তারা ভালোভাবে মাশরুম চাষে সফল হয়ে গেলে উদাহরণস্বরূপ বাকিরাও সকল জিনিসগুলো ফলো করবে। গ্রামবাসীরা এখানে কিভাবে মাশরুম চাষ করতে হয় সেটা জানতে চায়। জানায় খুব সহজ, তাদের ঘরের আঙিনার মধ্যেই একটা ছত্রছায়া তৈরি করতে হবে, ভেতরেই তাদের সেখানে মাশরুম চাষ করতে হবে। গ্রামবাসীরা এখানে ক্ষয় খরচ জানতে চাই। তৈরি করতেই তাদের এখানে 2000 ইওয়ান লাগবে। কথাটা শোনা মাত্রই গ্রামবাসীরা আবার রেড়ে করে ওঠে। সেটা এখানে আবার ছোট করে জানতে চায় যে এই খরচটা কে পে করবো। বলে যে প্রাথমিকভাবে প্রথমে তাদেরই এই খরচটা পে করতে করে 3 মাসের মধ্যেই তাদের টাকা রিকভারি হয়ে যাবে। যখন গ্রামবাসী এখানে ডেফুকে বলতে থাকে সে কি বলতে চাইছে, মিটিংয়েও তারা সেই কথাই বলে। ব্যাপারটা হচ্ছে যে সেটা সেভিংস করেও সকলের কাছে এত টাকা নেই, মাত্র একটা ছত্রছায়া দেওয়ার জন্য 1000 ইওয়ানের মতো খরচ করে দেবে। একজন গ্রামবাসী বলতে থাকে যে ফুজিয়ানে জিনিসটা সাকসেসফুল হয়েছে, এখানেও হবে, এর কোনো মানে নেই। তারা এখানে টাকা ইনভেস্ট করে টাকা ফিরিয়ে পাওয়ার জন্য, এরকম যদি কিছু না হয় তাদের পুরোটাই লস হয়ে যাবে। বলতে থাকে এখানে গ্রামবাসীদের যে বিষয়টা এতটাও কঠিন না যতটা তারা ভাবে। একবার এখানে ছত্রছায়া নির্মাণ হয়ে গেলে টেকনিশিয়ানরা তাদের ভালোভাবে শিক্ষাভাবে যত্ন নিয়ে চাষ করতে, চাষ হয়ে যাওয়ার পরই তারা তাড়াতাড়ি এখানে এগুলো সেল করতে শুরু করে দেবে। কাছে টাকা আসতে থাকবে, এভাবেই তারা কন্টিনিউ করবে। গ্রামবাসী এখানে বলে ওঠে এটা যদি এতটাই সহজ হয়ে থাকে, ডেফু এখানে বলতে চাইছে তাহলে সে এখানে প্রথম কেন উদাহরণ স্থাপন করছে। সে যদি সফল হয়ে যায় তাহলে বাকি গ্রামবাসী তাকে ফলো করবে। তো বলে এখানে গ্রামবাসীরা যদি টাকার অভাব হয়ে থাকে তাহলে লোন নিয়েও কাজ করতে পারবে, কোনো বড় ব্যাপার না। তো গ্রামবাসীরা এখানে ডেউ বলে যেই ব্যক্তি কথাটা বলে লেড নিয়ে আগে চাষ করার জন্য মাস কথাতেই বাকি গ্রামবাসীরা নেচে ওঠে। এখানে এই কথাটা বলে বসে যে গ্রামের মধ্যে সব থেকে বড় লোক যদি কেউ হয়ে থাকে হচ্ছে এখানে ডেফু, কারণ এখানে তার সিকিউর গভর্নমেন্ট জব আছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফুর সাথে দেখা করার জন্য চেন জিনছ্যাং এসেছে তার কাছে। জিনছ্যাংকে দেখা মাত্রই ডেফু এখানে বলতে থাকছে তার খুব খারাপ লাগছে যে গ্রামবাসীদের সে রাজি করাতে পারে। এখানে তারা একটা কথা বলেছে যে ডেফুকে লিড নিয়ে আগে সফল হতে, তাহলে তারা রাজি হবে। ওখানে চেন জিনছ্যাংকে বলতে চায় যে সেই কাজটা সে করতে চায়। গ্রামের প্রাইমারি স্কুলে যে টিচাররা আছে তারাও এটা করে, পাম্পিং স্টেশনে যে মেম্বাররা আছে তাদেরও এইসবের মধ্যে কাউন্ট করতে। মিস্টার চেন জিনছ্যাং এখানে ডেফুকে শান্ত করে জিজ্ঞেস করতে থাকে যে করবে, তার কাছে কি এর খরচ আছে। তার পিসি এখানে অসুস্থ, ছোট বোন ডেহুয়া সবে হাই স্কুলে যেতে শুরু করে, তাদের পরিবার চালানোর তো একটা খরচ আছে। ডেফু বলতে থাকে প্রয়োজনে সে লোন নেবে কিন্তু সেই কাজটা ঠিকই করবে। জিনছ্যাং বলতে থাকে যে প্রফেসর লিনিয়াং তাকে কথা দিয়ে আর সে চাষ করার জন্য ভালো শেড পেয়ে গেলে আর তার লোকেরা ভালোভাবে মাশরুম কাল্টিভেট করার চেষ্টা করবে অ্যাডভান্স স্কিলস আর টেকনোলজি দিয়ে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু তার ঘরের কোর্টিয়ার্ডে এনে চেন জিনছ্যাং আর প্রফেসর লিনিয়াংও উপস্থিত হয়ে আর দেখে প্রফেসর লিনিয়াং বলতে থাকে হ্যাঁ এখানে ছত্রছায়া নির্মাণ করা যেতে পারে। বলতে থাকে তার শুনে খুব ভালো লাগলো আর সে অগ্নিকুণ্ড, পাইপ, ফসলে ডাটা লাগবে মাশরুম চাষের জন্য সে সব প্রস্তুত রেখেছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে সবাই মিলে সেখানে মাশরুম কিভাবে চাষ করতে হয়, শেড কিভাবে নির্মাণ করতে বিষয় নিয়ে ডেফুর সাথে কথা বলছে। জিনছ্যাং ডেফুর লোন কিভাবে তৈরি করেছে সেই বিষয়ে জানতে চাই। তখনই সেখানে ডেবা উপস্থিতের সামনে কিছু চায়ের পেয়ালা রাখে চা সহ। ওখানে নিজের পকেট থেকে কিছু টাকা বার করে টেবিলে রেখে বলতে থাকে আসলে সেদিন তার দাদার গ্রামের সেই মোবিলাইজেশন মিটিং অ্যাটেন্ড করেছিল। গ্রামের লোকেদের কথা শুনে তার এই জিনিসটা মনে হয়েছে যে সেই কাজটা করতে এবার এখানে ছত্রছায়া তৈরি হয়ে গেলে মাশরুম চাষ শুরু হয়ে যায়। মাসের মধ্যে মার্কেটে মাশরুম চলে সিজনে জিনিসটা হায়ার প্রাইসে বিক্রি হবে। জিনছ্যাং এখানে জানতে চাই ডেবাও থেকে সে কি তাহলে ফুজিয়ানে যেতে চায় না। উত্তরে ডেবাও জানিয়ে দেয় না, সে যাবে না ফুজিয়ান। স্যার লিনিয়াং এখানে বলতে থাকে ডেবাও বয়সটা কম এবং যথেষ্ট পরিশ্রমী মনে হতো। মাশরুমের শেডের ভেতর এখানে থেকে কাজ করতে হয়, ভেতরের আবহাওয়া থাকবে খুবই গুমোট এবং চটচট, এই সমস্ত জিনিসগুলো সহ্য করতে পারবে। ওখানে উদাহরণস্বরূপ বলে সে ইটভাটায় কাজ করতে পারে, এরকম মরুভূমি রুক্ষ আবহাওয়ায় কাজ করতে পারে, আর খনিতে গিয়ে চোট পাওয়ার পর ভালোভাবে ফিরে আসতে পারে। কঠিন পরিস্থিতি, কঠিন জিনিস তার কাছে কিছুই না, সেই জিনিসগুলো ছোটবেলা থেকে সহ্য করে বড় হয়েছে। ওখানে ডেবাওকে সাবধান করে দিয়ে বলতে থাকে যে সে এই মাশরুম ফলিয়ে সফলভাবে চাষ করে উদাহরণ স্থাপন করতে চাইছে গ্রামবাসীদের সামনে। তো এই দায়িত্বটা নেওয়ার পর ডেবাও যদি মাঝপথ থেকে সরে যায়, এখানে কোনোভাবেই খেলার ছলে খেলা হচ্ছে না, বিষয়টা যথেষ্ট গম্ভীর তাদের দেশের ভবিষ্যতের জন্য। থেকে বড় কথা তাদের লোকালিটি দারিদ্রতা দূরীকরণের জন্য। জিনছ্যাং এখানে বলতে থাকে ডেবাওকে দাদা ডেফু যে একটা বড় উদাহরণ স্থাপন করতে চাই, বিষয়টার প্রাসঙ্গিকতা সে নিশ্চয়ই বুঝতে পারছে, স্থানীয় লোকেদের জন্য, দেশের ভবিষ্যতের জন্য। ওখানে বলতে থাকে যদি এখনো তাকে বিশ্বাস না করে সে গ্যারেন্টি কার্ডের উপর বিষয়টা লিখে দিতে, শুধু এটাই বলতে চায় যে একটু ধৈর্য ধরতে আর অপেক্ষা করে দেখতে সে কি করতে পারে আর পারে না। লিনিয়াং মনে মনে ভাবে যে ছেলেটাকে একবার সুযোগ দিয়ে দেখা যেতে পারে। সে ডেবাওকে বলে সে তাদের মিটিং অ্যাটেন্ড করতে পারে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ডেবাও খুব তাড়াতাড়ি গতিতে খুঁড়ে মাটি রাঙিনার মধ্যে জায়গা প্রস্তুত করে দিয়ে। ফু আর প্রফেসর লিনিয়াংও সেখানে এসে তার তারিফ করে যে সে খুব গতিসম্পন্নভাবে কাজ করতো।
প্রফেসর লিনিয়াং এখানে বলতে থাকে ডেবাও যে ছত্রছায়া তৈরি করছে তার সামনের আর পেছনের দেওয়ালটা যথেষ্ট নির্ধারণপূর্বক হতে হবে। প্রফেসর লিনিয়াং এখানে আবার বলতে থাকে তাদের সূর্যের আলোকেও ভালোভাবে ব্যবহার করতে হবে, যে ছায়ার মধ্যে রেকট্রুমকে যেন তারা সম্পূর্ণভাবে সূর্যের আলো প্রেরণ করতে পারে। এখানে ডাইরেক্ট সানলাইট দেওয়া চলবে না। বলতে থাকে ডেবাও যদি এখনো বিষয়গুলো না বুঝতে পারে কোনো বড় ব্যাপার, আগামীকাল সে প্রফেসর লিনিয়াং এর থেকে নোট নিয়ে নেবে। প্রফেসর লিনিয়াং বলতে থাকে সে যদি তার থেকে নোট নিতে অসুবিধা হয় তাদের হ্যান্ডবুক আছে, রিটেন থেকে পড়ে ডেবাও ভালো করে ঘরে গিয়ে জিনিসগুলো ভাবতে পারে, বুঝতে পারে। প্রফেসর লিনিয়াং এখানে ডেবাওকে আবার বলতে থাকে সূর্যালোকের আপাতন কোণের দৃষ্টিকোণ থেকে এখানে প্লাস্টিকের ঢাল এবং শোষণের হারের ট্রান্সমিটেন্স প্রতিফলন অনুপাত। স্যার আবার ডেবাওকে এখানে বলতে থাকে যে নিংশিয়া ছায়ার ডাল মোটামুটি 25 ডিগ্রি কোণে হতে হবে। প্রফেসর বলে এর জন্য উত্তরের দেওয়াল দক্ষিণের দেওয়ালের থেকে বেশি উঁচু হতে হবে। পরে বলে আজকের জন্য যথেষ্ট এবং ডেবাও আর ডেফুকে আগামীকাল সে আবার বোঝাবে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।